কারণ বাংলাদেশে নাকি এখন শুনতেছি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করে বিভিন্ন লোক আছে, বিশেষ করে সালমান মুক্তাদি তখন একটা সময় বাংলাদেশের হাই ফ্রেমে ছিল। ভালো একটা পর্যায়ে যাবেন তখন আপনাকে কিন্তু মানুষ রোস্ট করবে কিংবা অন্য কিছু করবে, এই দেখে এখন প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি হইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম রাবিয়া হাওলাদার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইল ত্রিও। আজকে আমাদের সাথে খুব একজন স্পেশাল অতিথি আছেন, অবশ্যই আপনারা সবাই তাকে চিনেন। সে হলো গিয়ে নাঈম খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। তাহলে আপনি আপনার পরিচয়টা দেন একটু আমাদের বিয়েদের জন্য। আসসালামু আলাইকুম, আমি নাঈম খান, ক্রিয়েশন অফ নাঈম খানের অনার। অনেকে আমাকে চিনে থাকবেন নাঈম খান হিসেবে। আজকে আমি ভাইদের চ্যানেলে আসছি একটা শুট দিতে, যে আমার লাইফ নিয়ে আপনাদের অনেকের জানার ইচ্ছা যে ভাই আপনি কিভাবে এত দূর আসছেন, কিংবা আমার জার্নিটা আজকে ভাইদের মাধ্যমে আমি শেয়ার করব। সো আমি ইতালি মিলানে বসবাস করি। আমি আজকে প্রায় 2.5 বছর মানে 2.5 বছর একটু বেশি হয় আমি ইতালিতে বসবাস করতেছি। সো আজকে আমার সব বিস্তারিত আজকে ভিডিওতে জানতে পারবেন। সো ভাই কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিব। আজকে ভাই হোস্ট এবং আমি হলো তার গেস্ট। চলুন তাইলে শুরু করা যাক। আপনাদের থেকে আমরা কিছু কোয়েশ্চেন কালেক্ট করছি, তো সেগুলো এখানে আছে, এখানে লিখিত সব কোয়েশ্চেনগুলো, যেগুলো আমরা এখন নাইম্বার কাছে রাখবো ইনশাআল্লাহ। তো প্রথম কোয়েশ্চেন হলো আপনার কাছে ভাইয়া, আজ সবাইকে জায়গা চেনে যার নাম দ্য ক্রিয়েশন অফ নাঈম খান, সে আগে কি ছিল? মানে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন আগে সে নাঈম খান কি করতেছিল তার লাইফে? আমি মূলত ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনে আসি হলো মেবি 2017 কিংবা 18 দিকে, যখন মানে বাংলাদেশে তখনকার সময় কন্টেন্ট ক্রিয়েশন যেই জিনিসটা ছিল সেটা সবাই জানতো না। তখন আমি আর কি নিজে ভিডিও তৈরি করতাম না, আমি ফেসলেস মানে অন্যের ভিডিও তৈরি করতাম। তখন ইউটিউবে আমার অনেককে দেখা ছিল বাংলাদেশে, তখন বিশেষ করে সালমান মুক্তাদি তখন একটা সময় বাংলাদেশের হাই ফ্রেমে ছিল। তো তখন ওই সময়টা আর কি আমি চাচ্ছিলাম যে একটা কন্টেন্ট ক্রিয়েশন জারি শুরু করি, বাট নিজের কন্টেন্ট দিয়ে না। আমি সর্বপ্রথম অন্যের ভিডিও কিংবা বিভিন্ন নাটক, মুভি ক্লিপ কপি করে আপলোড করতাম। সো তখন থেকে একটা যে শুরু মানে কন্টেন্ট ক্রিয়েশন যে জিনিসটা, এটা শেখা। আমার একটা ইচ্ছা ছিল যে নিজেকে একটা সময় অনেক বড় একটা জায়গায় নিব, বাট সময় হয়ে ওঠে নাই। একটা সময় এই কন্টেন্ট ক্রিয়েশনটা থেকে আমি সেরকম রেসপন্স পাইতেছিলাম না, যে কারণে আমি প্রতিনিয়ত একটা করে ইউটিউব চ্যানেল ডিলিট করতাম, আবার খুলতাম, কারণ সেখান থেকে আমি ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম না। বাট 2019-এর সময় আমি একটা টিম তৈরি করি, যেটার নাম থাকে তখন গুটিবাজ গ্যাং। হ্যাঁ, তখন আমরা আর কি শর্ট ফিল্ম তৈরি করতাম। যে তখন আমি চিন্তা করলাম যে না, অন্যটা কপি না করে নিজে কিছু করা দরকার। তো তখন আমরা একটা গ্যাং তৈরি করি, মানে একটা গ্রুপ তৈরি করি, যেখানে আমরা বিভিন্ন নাটক, শর্ট ফিল্ম আমরা তৈরি করতাম। তো তখন থেকে আমার যাত্রাটা শুরু, বলতে গেলে 2018-19-এর লাস্টে দিয়ে আমার টার্নিং পয়েন্টটা শুরু হয়। সো তখন থেকে আমি আর কি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসি। তো দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য ভাইয়া, প্রথমবার যখন আপনি কোনো কন্টেন্ট প্রকাশ করেন তখন আপনার প্রিয়জনের রিয়াকশনটা কি? প্রথমবার আমি যখন কন্টেন্ট মানে পাবলিশ করি, এখানে একটা মজার ব্যাপার হলো, আমার প্রথম কন্টেন্টটা আমার ফ্রেন্ড লিস্টে থাকতো। তখন মানে ইউটিউব কিংবা ফেসবুক, তখন এই মানুষগুলা মানে সবার হাতে মোবাইল ছিল না। এখন যেমন একটা ঘরে প্রতি মানুষের হাতে একটা করে ফোন, তখন একটা ঘরে একটাই ফোন ছিল। তো আমার ঘরেও একটাই ফোন ছিল। সো সে ফোনটা আম্মু চালাইতো, হ্যাঁ, যাতে বিদেশ থেকে কেউ ফোন দিলে, মা খালারা ফোন দিলে তাদের সাথে কথা বলতে পারে। সো তখন আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, তখন কিন্তু মোবাইল দিয়ে শুরু করতাম এবং একটা টিম তৈরি করি। তখন আমরা যখন ভিডিও বানাই, ভিডিও এডিট করার জন্য মোবাইল প্রয়োজন হয়। তো তখন এক সময় হঠাৎ করে আম্মু দেখা ফেলে যে আমি ভিডিও এডিট করতেছি কিংবা এগুলো করতেছি। তো তখন অনেক রাগান্বিত হয়, কারণ তখন আমার স্টুডেন্ট বয়স ছিল, পড়াশোনার বয়স ছিল। তো পড়াশোনা না করে আমি এইসব কাজ করতেছি। তো তখন যখন ধরা পড়ে যাই, তখন খুবই মানে রাগারাগি, এক কথায় বাসার সবাই আমাকে গালাগালি করে, যেগুলো ছাইড়ে দেয়। তো মাঝখানে আমি কয়েকদিন একটু অফ করে দেন আমি আবারও শুরু করি। হ্যাঁ, আমি কিছু টাকা জমাই, হ্যাঁ, এবং আমার নানা ছিল, তো নানার থেকে কিছু টাকা নিয়ে আমি একটা ক্যামেরা কিনি। ক্যামেরা কেনার পর আমি এটা আস্তে আস্তে ছোট পরিসরে শুরু করি। তখন আস্তে আস্তে ফ্যামিলি বারবার আমাকে সেই মানে রাগান্বিত হয়ে না না করতেছিল। বাট প্রথম অবস্থায় আমি ভাইয়া ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট পাই নাই। এখন আলহামদুলিল্লাহ, এখন আপনাদের দোয়াতে ভালো একটা পজিশনে আমি আছি। এখন ফ্যামিলি থেকেও সাপোর্ট পাইতেছি, কারণ কন্টেন্ট ক্রিয়েশন জার্নি থেকে এখন আমার একটা ইনকামও হচ্ছে এবং ফ্যামিলিকেও আমি সাপোর্ট করতে পারি। সো এখনকার সময় যদি বলি, এখন আমার ফ্যামিলি কোনো সমস্যা নেই, বাট প্রথম শুরুটা অনেকটা বাধা আছে। এত চ্যালেঞ্জিং কিংবা এত বাধার পরে
কখনো কি মনে হয়েছে যে আপনি ছেড়ে দিবেন কিংবা আপনি ছেড়ে দিয়েছিলেন মাঝখানে? এটা বলতে গেলে কি ভাই, যখন আমরা কোনো জিনিস শুরু করি, দেখেন আগের সময় আর এখনকার সময় টোটালি ভিন্ন। আমি যখন শুরু করি তখন তো আমার অনেক বাধা ছিল, যে আমার কাছে একটা ভালো ফোন ছিল না, হ্যাঁ, এডিটের জন্য ভালো একটা সেট আপ ছিল না। কারণ শর্ট ফিল্ম, হ্যাঁ, বাংলাদেশে তখন যখন কাজ করতাম তখন হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছিল, হ্যাঁ। সো তখনকার সময় আমার সব থেকে বড় বাধা হয়ে আসে যে আমার ভিডিও এডিটের জন্য ভালো একটা ডিভাইস লাগবে। তো যদিও এই ডিভাইসটা আমি ফ্যামিলি থেকে পাই, মানে অন্য কথা বলে পাই, কারণ হঠাৎ করে করোনা চলে আসে তখন 2019-এর পর যখন আমি কাজ শুরু করি। 19-এর লাস্টের দিকেই করোনা শুরু হয় আমাদের দেশে। তো তখন করোনার সময় সব অনলাইন হয়ে যায়। তো তখন আমার একটা প্লাস পয়েন্ট হয়ে আসে যে অনলাইন ক্লাস, হ্যাঁ। সো তখন বাবাকে বলে আমি একটা কম্পিউটার কিনি, যদিও তখনকার হাই মানে হাই কনফিগারেশনের কোনো কম্পিউটার ছিল না। তখন জাস্ট অনলাইন ক্লাসের জন্য জোর জবরদস্তি করে পরীক্ষা, মানে ধান্দা করে, এক কথায় ধান্দা করে বাবার থেকে জোর করে কম্পিউটারটা কিনি। কম্পিউটারটা কেনার পর ভালোই কদিন কাজ করতেছিলাম এবং ফ্রেন্ড লিস্টে ভালো সাড়া পাইতেছিলাম, হ্যাঁ। তো হঠাৎ করে যখন করোনাটা আসলো, হ্যাঁ, তখন আমার আর কি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আমার ভিডিও করা। কারণ তখন সব কিছু লকডাউন ছিল এবং আমার একটা টিমের লোক ছিল, প্রায় আমরা 12 থেকে 15 জন আমরা কাজ করতাম, হ্যাঁ। তো সবার সাথে দেখা করার একটা টার্নিং পয়েন্ট। তো তখন হঠাৎ করে আমি বন্ধ করে দিই 2020-21-এর দিকে আমি মানে বন্ধ করে দিই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব জায়গায় কাজ করা বন্ধ করে দিই। দেন আমি যখন ইতালি আসবো এর কিছুদিন আগ দিয়ে, মানে 2023-এর প্রথম দিয়ে আমি আর কেন জানি মনে হইলো যে আমার কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আমার শখের বশে করা, এখান থেকে না আমার টাকা ইনকাম করতে হবে এরকমই ছিল না, আমার ভিডিও বানানো আমার শখ। তো আমি আবার সেই লাইফটা প্রায় 3 বছর গ্যাপ দিয়ে আমি 2023-এ সব বাধা পেরিয়ে, তখন তো আলহামদুলিল্লাহ আমার একটা আর্নিং সোর্স ছিল, আমার একটা বিজনেস ছিল। তো তখন আমি আবার ইউটিউব ক্যারিয়ারে ফিরে আসি, এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে ফিরে আসি। আজকে প্রায় 2 বছর একটানা কাজ করতেছি এবং 2 বছর আলহামদুলিল্লাহ একটা ভালো একটা পরিচিতি আমি পৌঁছেছি। ওকে ব্যাস, নেক্সট কোয়েশ্চেন। আজকে যদি আপনি নিজেকে পিছে তাকিয়ে দেখেন, ওই সময়ের যে নাইম খানটা ছিল 2017-তে, তাকে আপনি কি বলতে চান? সো তখনকার নাইম খানের আমি একটা জিনিস বলবো, যে তখনকার নাইম খানের না, এটা হলো মানে নিজের শুরুটা হয়, নিজের স্বপ্ন দেখতে হয়। বাট তখনকার নাইম খান যেটা ছিল স্বপ্ন দেখতো না, তখনকার হয়তো তার স্টুডেন্ট লাইফ ছিল, তিনি অন্যভাবে চলাফেরা করতো, তার সব কিছু চেঞ্জ ছিল। কারণ যখন আপনি স্টুডেন্ট লাইফে থাকবেন তখন আপনি অনেক কিছু করতে পারবেন না। বাট এখন আপনি যখন একটা ফিউচার ডিসাইড করবেন, তখনকার নাইম খানকে আমি লাস্ট একটাই কথা বলবো, কারণ ভিডিওটা আমি বড় করতে যাচ্ছি না, যে সেই নাইম খানের অনেকগুলো ভুল ছিল, অনেকগুলো ভুল সিদ্ধান্ত ছিল, যে কারণে তার হয়তো ক্যারিয়ারটা অন্যের মতন এতটা দ্রুত আগাইতে পারে নাই। কিন্তু এখনকার এই নাইম খানরে আপনারা যারাই চিনেন, এখন আপনারা কন্টেন্ট কোয়ালিটি চিনেন এবং অনেক ভালো একটা লোক হিসেবে হয়তো চিনেন আমার মতে। কারণ আমি জানি যে আমি কারো ক্ষতি করি না, তার মানে ভালো একজন লোক হিসেবে আপনারা চিনবেন। অনেকের ভালোবাসার মানুষ হয়ে এখন আছি। আবার সেই নাইম খানকে কিন্তু কেউ চিনতো না। 2017-18 যে নাইম খান ছিল, সেই নাইম খানের 23-24 সালের আগে কেউ চিনে নাই। তো এখন এই নাইম খানরে অনেকেই চিনে। আশা করি মিলানো অনেক ভালো ভালো জায়গায় গেলে নাইম খানকে অনেকে চিনে। তো সেই নাইম খানের প্রতি কোনো আফসোস কিংবা কোনো অভিযোগ আমার নাই। তবে আমরা একটা আপনার ভিডিও দেখছি, যেটা কিছু অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে নাকি আপনাকে নিয়ে একটু মানে যেটা ট্রোল বলে ইউটিউবের ভাষায় কিংবা এই কন্টেন্ট ক্রিয়েশনের ভাষায় বলে ট্রোল, রোস্টিং, যে রোস্টিং, যেটা হ্যাঁ রোস্টিং হইতে পারে বা ট্রোল হইতে পারে, ট্রাই করছে আপনাকে নিয়ে ট্রোল করার জন্য, অবশ্যই এটা আপনি ভালো জানেন। তো অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছিল আর কি আপনার? আচ্ছা, ওই জিনিসটা যদি বলি, এটা আমার কাছে ভালো লাগছে যে কেউ একজন রোস্ট করছে। এটা হয়তো আমার হয়তো লাইফের সাকসেস টার্নিং পয়েন্ট, একটা ভালো কাজ করেন। কারণ যখন আপনি ভালো একটা পর্যায়ে যাবেন তখন আপনাকে কিন্তু মানুষ রোস্ট করবে কিংবা অন্য কিছু করবে। ওই রোস্টের যে কারণটা ছিল সেটা হলো একটা ব্যাংক কার্ড, হ্যাঁ, ইতালির একটা ব্যাংক কার্ড যেটা রেগুলেট কার্ড, হ্যাঁ। সো ওইটা আমি বলছিলাম এটা একটা আমেরিকার কার্ড, হ্যাঁ। এটা বলার আমার কারণ ছিল কি, দেখেন আমার অ্যাকাউন্টের ভিতরে আমি যখন ওটা একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ছিল, আমি তো ভাই এখন একটা কোম্পানির যখন কার্ড ইউজ করি, আমি যখন ভিডিও তৈরি করি, আমি প্রায় ভিডিওগুলোতে আমি স্ক্রিপ্ট ছাড়া করি, কারণ আমি ন্যাচারালি আমার যতটুকু আমার ধারণা থাকে আমি সেটা নিয়ে কাজ করি। তো ওইটা আমি ওরকমই স্ক্রিপ্ট ছাড়া কাজ করছিলাম, হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে যে রেগুলেট কার্ডটা একটা আমেরিকার কার্ড। এবং যখন আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর আমার চোখে পড়ে কিংবা দর্শকরা আমার এই ভুলটা ধরায় দেয়, তখন আমি কিন্তু কমেন্টেই
কিংবা ডিসক্রিপশন বক্সে মাপ চেয়ে নিয়েছিলাম যে এটা আমার বলতে ভুল হয়েছে। তো এটা নিয়ে অনেকে ট্রোল করছে, যদিও আমি জানতাম না। আমার অনেক ভাই ব্রাদার কিংবা অনেকে আমাকে সেখানে মেনশন করার পর আমি এই ভিডিওটা আমার সামনে আসে। তো যাক, এটা আমি ভাই কোনো মাইন্ড করি নাই, আমাকে নিয়ে রোস্ট করে কোনো সমস্যা নেই। কারণ যদি আমি ভুল করি এটা ভাই সবারই অধিকার, আমি ভুল করলে আমার ভুলগুলো ধরায় দাও, আমি সেখানে ভুল করছি সেটা একজন ধরায় দিছে, আমি এখানে কোনো মাইন্ড করি না। আমি এখনও তারে বলি, যিনি রোস্ট করছে তার নাম মেবি মিঠু না কি জানি। তো ওনারা আমি মাঝে মাঝে ওনার লাইভ দেখি যে ভাই আমাকে নিয়ে নেক্সট রোস্ট করেন, কারণ যত রোস্ট করবেন আমার পাবলিসিটি অতটা বেশি আসবে। আশা করি বুঝতে পারছেন, কারণ জি। কন্টেন্ট ক্রিয়েশন জগতে রোস্টিংটা অনেকটা জরুরি। তবে আপনার জন্য লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের, আপনি বেশি সময় নিব না। শেষ প্রশ্ন হলো গিয়া, যারা আজকে শূন্য থেকে শুরু করতে চায়, যেমন আমরা এখন জাস্ট শুরু করছি, তাদের জন্য বিশেষ কিছু টিপস কিংবা পরামর্শ আপনি কি দিতে চাইছেন? এখানে ভাই টিপস বলতে কিছু হয় না, কারণ আপনার ভিতরে যদি মেধা থাকে আপনার করতে হবে। এখন দেখেন, আমরা কন্টেন্ট ক্রিয়েশন যারা করি এটা আপনি কিভাবে নিতেছেন সেটা ডিপেন্ড করে। যদি হ্যাঁ এটা আপনার একটা প্রফেশনাল কিংবা আপনি এই কাজটা ভালো লাগে, তাহলে আমি তাদের ক্ষেত্রে একটা পরামর্শ দিব যে কখনো থাইমা থাইকেন না। আপনার যদি এরকম থাকে যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনি লাখ লাখ টাকা কামাবেন, কারণ বাংলাদেশে নাকি এখন শুনতেছি যে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করে বিভিন্ন লোক আছে। সো এই দেখে এখন প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি হইতেছে। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো ভাই, টাকা সব জিনিস না। দেখেন আমি ভিডিও বানাই, আমার ভিডিও বানানো আমার এটা শখ ছিল ভাই। আমি আদৌ ভিডিও বানাই শখ থেকে, আমার ইনকাম আসতেছে কি না আসতেছে সেটা না। এই শখকেই পুঁজি করে একটা সময় আমি আজ ইনকাম করতেছি। আমি বিগত 4 বছর একটা পয়সা ইনকাম করি নাই। আমি কাজ করে গেছি বাট একটা পয়সা ইনকাম করি, ওটা আমি ইনভেস্ট করছি। হ্যাঁ, সো এখনকার সময় আমি সবাইকে একটাই কথা বলবো, আমি যে ভুলটা করছি যে থাইমা ছিলাম 3টা বছর, সো এই ভুলটা আপনারা কেউ করে না। যদি ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, আপনি এখানে কিছু করতে চান, হ্যাঁ, তাহলে ভাই আপনার রেগুলার কাজ করতে হবে। এরকম না, আগে আমি যেটা করতাম যে একটা ভিডিও দিলে আরেকটা ভিডিওর খবর পাইতাম না। আমি আপনাদেরকেও যেটা বলি যে ভাই রেগুলার ভিডিও দেন, কারণ ইউটিউব কিংবা ফেসবুক অ্যালগোরিদম চায় আপনি এখানে করে রেগুলার কাজ করেন। কারণ আপনার এখান থেকে যদি একটা ভালো কিছু আশা করেন, এখানে আপনাকে ভালো একটা সময় দিতে হবে। এখন যারা ভাই কাজ কাম ছেড়ে এগুলোতে আসেন তাদেরকে বলবো ভাই এই কাজ করেন না, তাহলে এখন এই সেক্টরে টাকা নাই। হ্যাঁ, ওই যে 44 লক্ষ 45 লক্ষ টাকা ভাই যারে দেয় তারে দেয়। হ্যাঁ, কথা আছে না, যা আছে নসিবে আপনা আপনি আসিবে, ঠিক এটাও এরকম। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, আমি আপনাকে একটাই মানে কথা বলবো, যদি আপনার কি জন্য কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন, টাকার জন্য, তাহলে ভাই আমি বলবো এই সেক্টরে আপনি আইসেন। কারণ এই সেক্টরে এখন টাকা নাই। আপনি যদি হ্যাঁ আপনার এই সেক্টরটা ভিডিও বানাতে ভালো লাগে কিংবা এডিটিং করতে ভালো লাগে, এডিটিং শিখতে চান, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন। এবং সবাইকে তার একটাই সাজেশন দেবো, রেগুলার কাজ করেন এবং ভালো কিছু মানুষকে দেন। সো এই ছিল আজকে আপনাদের সকল কোশ্চেন। আশা করি আপনাদের জার্নিটাও শুভ হোক, আমি আপনাদের জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভাইদের চ্যানেলটা সাপোর্ট করবেন। কারণ যারা আমাকে চিনেন ভাইদের চিনবেন, কারণ আমি আপনাদের এদের সম্পর্কে একটা কথা বলি, এদের কাপ সার্ভিস আছে। আপনারা এখন আমি যেখানে বসে আছি এটা কাপ পাত্রনাতো, ইটালিয়ান ভাষা বলে কাপ পাত্রনাতো। আর বাংলা যারা আপনাদের যদি বলাই, একটা কম্পিউটার অফিস যেখান থেকে আপনারা বিভিন্ন আবেদন করতে পারবেন। সো আপনাদের যদি কোনো ইটালির ডকুমেন্ট সম্পর্কে কোনো হেল্প লাগে কিংবা কোনো প্রসেসিংয়ের, ইটালি ভিসা প্রসেসিং কিংবা ইটালি আসার পর আপনার কোনো অ্যাপার্টমেন্ট যেটা বলে দেশের ভাষায়, আপনার ডকুমেন্টের অ্যাপার্টমেন্ট কিংবা আদার্স কোনো কিছু প্রয়োজন হয়, তাদের পেজে নক দেন, তারা আপনাকে সর্বোচ্চ সেবাটা দিবে। আর যদি সেবা না দেয় আমাকে ট্যাগ করবেন যে ভাই এরা সেবা ঠিক মতন দেয় নাই, আমি আইসা আপনার সেবা আপনার ন্যায্য সেবাটা আমি আপনাদের দিয়ে যাবো, এটা আমি বললাম। কারণ এরা আমার সব পরিচিত ভাই ব্রাদার এবং এরা খুবই ভালো কাজ করে, এই জন্যই এদের আজকে পডকাস্ট আছে। আমার লাইফের প্রথম পডকাস্ট হলো এইটাই। হ্যাঁ, সো এদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, এদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। সো গাইস, আজকে আমাদের ভিডিও এখানেই সমাপ্ত। নাইম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের নেক্সট টাইম কোন টপিক কিংবা কোনো গেস্ট যদি আপনাদের থাকে, কোনো নাম, কোনো ভাই, কোনো কন্টেন্ট ক্রিয়েটর যেই হোক, তাদের সাথে ইনশাল্লাহ আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবো এবং তাদেরকে আমাদের পডকাস্টে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।